মুর্শিদাবাদ থেকে কলকাতা, কলকাতা থেকে গোটা দেশ ও এমনকি আন্তর্জাতিক স্তরেও এই ওয়াকফ বিলের প্রতিবাদ শুরু হয়েছে। বাংলাদেশে ভারতীয় এম্বাসি এর সামনে 23শে এপ্রিল এক ম্যাসিভ প্রোটেস্ট এর আহ্বান করেছে খিলাফত মাজলিস। তো অন্যদিকে পাকিস্তান সরাসরি এই বিলকে ডিক্লেয়ার করে দিয়েছে। তো বন্ধুরা, এই বিলকে বুঝতে হলে আমাদেরকে এই 5টি পয়েন্টকে আগে বুঝতে হবে, তবেই আপনি ডিসাইড করতে পারবেন আসলে বিলটি সঠিক নাকি ভুল ছিল। নাম্বার 1, ওয়াকফ কি। নাম্বার 2, এই ওয়াকফ বিলে কোনো নন মুসলিম তাদের সম্পত্তি ওয়াকফ হিসেবে ডোনেট করতে পারে কি। নাম্বার 3, এই ওয়াকফ বিলটি পরিবারের মহিলাদের জন্য আসলেই কি ন্যায্য। নাম্বার 4, এই ওয়াকফ সম্পত্তি আসলেই কি ডোনেট করা হয় নাকি এই সম্পত্তিগুলো অ্যাকুরেট থাকে। নাম্বার 5, এই ওয়াকফ বিলটি ধর্মীয় কারণের জন্য নাকি সম্পত্তির ইস্যুর জন্য। নমস্কার বন্ধুরা, আমি ননীগোপাল। আজকের এই ভিডিওতে আমরা এই সকল পয়েন্টসগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ ওয়াকফ? ওয়াকফ আসলে কি? একদম সিম্পল সরল ভাষায় বলতে গেলে ওয়াকফ হলো একটি মুসলিম লস, যার মানে হলো কোনো ব্যক্তি তার সম্পত্তিকে, যদি সেই সম্পত্তি স্থায়ী ও অস্থায়ী হয়, তবুও সেই সম্পত্তি রিলিজিয়াস চ্যারিটেবল ট্রাস্ট নেম অব দ্য গড এর নামে ডোনেট করা হয়। আর ঠিক তখন থেকেই সেই প্রপার্টি ওয়াকফ নামে পরিচিত হয় এবং যে ব্যক্তি এই প্রপার্টি ডোনেট করে থাকেন তিনি ওয়াকিফ নামে পরিচিত হন। একবার যখন এই প্রপার্টি ওয়াকফ হিসেবে ডোনেট করা হয় তখন আর সেটাকে ফিরিয়ে নেওয়া যায় না। এই জন্যই বলা হয় ওয়ান্স এ ওয়াকফ অলওয়েজ এ ওয়াকফ। এরপর সেই সম্পত্তি ডিরেক্ট স্টেট ওয়াকফ বোর্ড এর কন্ট্রোলে চলে যায়। এরপর স্টেট ওয়াকফ বোর্ড ডিসাইড করে যে সেই প্রপার্টিতে মসজিদ হবে নাকি কবরস্থান নাকি কোনো মাদ্রাসা হবে। তো এই সমস্ত কিছু প্রপার্টিকে ম্যানেজ করার জন্য স্টেট ওয়াকফ বোর্ড মোতোয়ালি নামে একজন ম্যানেজারকে অ্যাপয়েন্টমেন্ট করে থাকেন। এরপর সেই মোতোয়ালি সেই প্রপার্টি বিক্রি করা বা কারো নামে রেজিস্টার করে দিতে পারেন না, কিন্তু সেই প্রপার্টি থেকে তিনি কিছু ইনকাম জেনারেট করতে পারেন, যার মধ্যে থেকে 7% ইনকাম স্টেট ওয়াকফ বোর্ডকে কন্ট্রিবিউট করা হয়। এবং ভারতের প্রত্যেকটা রাজ্যের মধ্যে এক একটা করে ওয়াকফ বোর্ড রয়েছে, আর তাদের প্রত্যেক সদস্যকে নমিনেট করে থাকেন স্টেট গভর্নমেন্ট। ঠিক একইভাবে সেন্ট্রালে ওয়াকফ কাউন্সিল রয়েছে, যার প্রত্যেক মেম্বার্সকে নমিনেট করে থাকেন সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং সেখানে কোনো প্রপার্টি ইস্যু দেখা দিলে তার জন্য ওয়াকফ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। আর এই সমস্ত কিছুকে মেনটেন করার জন্য এই ল নিয়ে অতীতে অনেক অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন জানবো সেই অ্যামেন্ডমেন্টগুলি নিয়ে। স্বাধীনতার আগে থেকে 1995 অবধি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে তুমুল কন্ট্রোভার্সি দেখা গিয়েছিল এবং ফাইনালি 2025-এ এই বিলের অনেক কিছু চেঞ্জ ও অ্যামেন্ডমেন্ট করা হয়। কিন্তু ঠিক এর আগেও এই প্রবলেমকে সলভ করার জন্য মেজর অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। 2005 সালে মুসলিম কমিউনিটির মানুষদের সোশ্যালি, ইকোনমিক, এডুকেশনাল কন্ডিশনকে অ্যানালাইজ করার জন্য রাজেন্দ্র সাচ্চারকে নিয়ে একটি সাচ্চার কমিটি গঠন করা হয়। ঠিক এর এক বছর পরে 2006 সালে এই কমিটি মুসলিমদের স্ট্যাটাস ও ওয়াকফ প্রপার্টি সম্পর্কে কিছু রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্টে কিছু মেজর পয়েন্টসের উপর হাইলাইটস করা হয়, যেখানে বলা হয় যে 4.9 লাখ রেজিস্টার জমি গোটা ভারতে ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে এবং এর টোটাল এরিয়া রয়েছে 6 লাখ একর, যেখানে সবথেকে বেশি সম্পত্তি রয়েছে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে, যার মার্কেট ভ্যালু এস্টিমেট করা হয়েছে 1.2 লাখ কোটি। তো অন্যদিকে বলা হয়েছে এই সম্পত্তির টোটাল বুক ভ্যালু ছিল মাত্র 6000 কোটি। এত বড় সম্পত্তি থাকা সত্ত্বেও ওয়াকফ বোর্ডের মোট অ্যানুয়াল ইনকাম ছিল মাত্র 163 কোটি। সাচ্চার কমিটি এই ওয়াকফ বোর্ডের পুয়ার ইনকাম ও মিসম্যানেজমেন্ট এর জন্য সঠিকভাবে ওয়াকফ সম্পত্তিকে মুসলিমদের সোশ্যাল, ইকোনমিক, এডুকেশনাল কাজে কন্ট্রিবিউট করার জন্য সাচ্চার কমিটি বেশ কিছু রেকমেন্ডেশন পেশ করে। আর এই রেকমেন্ডেশনগুলিকে ইম্পর্টেন্ট দিয়ে 2013 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয়। কিন্তু এতগুলো অ্যামেন্ডমেন্ট পাস করার পরেও এই ওয়াকফ বিলের প্রবলেম সলভ করা যায়নি, যার কারণে 2024 সালে 8 আগস্ট লোকসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ও মুসলমান রিপিল বিল দুটিকে পেশ করা হয়, যার কারণ ছিল বিল সম্পর্কে ক্লিয়ার রুলস, বোর্ড এর স্বচ্ছতা, ওয়াকফ প্রপার্টিগুলো যাতে ভালো মতো কাজ ও বেটার ম্যানেজমেন্ট ও ডেভেলপমেন্ট করতে পারে। কিন্তু সেই সময় এই দুটি বিলের প্রচুর ক্রিটিসাইজ করা হয়েছিল, যার কারণে বিল দুটিকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে রেফার করা হয়। এরপর সেই কমিটি পাবলিক, এক্সপার্টস, স্টেক হোল্ডার্স ও ডিফারেন্ট অর্গানাইজেশনগুলির সঙ্গে মিটিং করে তাদের ওপিনিয়নগুলিকে ইম্পর্টেন্ট দিয়ে এই বিলের জন্য পুনরায় 25টি রেকমেন্ডেশন করা হয়, যার ফলে কমিটি 30 জানুয়ারি 2025 তাদের রিপোর্ট পেশ করে এবং বিলটিকে শেষমেশ লোকসভা ও রাজ্যসভায় পাশ করা হয়। তো বন্ধুরা, এই অবধি সব ঠিক ছিল, কিন্তু এই বিলটিকে অ্যাচিভ করার জন্য যে সমস্ত সিস্টেম, রুলস ও অ্যাক্ট পাস করা হয়েছে সেগুলিকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি শুরু হয়েছে। তো এক এক করে আমরা জানবো এই বিলের কোন কোন পার্টগুলি সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল। সবচেয়ে প্রথমে এই আইনে বলা হয়েছিল যে কোনো নন মুসলিম, যারা হিন্দু, শিখ, বৌদ্ধ, সবাই এই আইনের মাধ্যমে তাদের প্রপার্টি ডোনেট করতে পারবে। কিন্তু এখন এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে যে শুধুমাত্র যারা শেষ 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করছে তারাই সম্পত্তি ওয়াকফ হিসেবে ডোনেট করতে পারবে, তাছাড়া নয়। দ্বিতীয় সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট
ল্যান্ড ছিল ওয়াকআপ বাই ইউজার। এর মানে হলো যে আমরা যখন কোনো প্রপার্টি বেচাকেনা করি তখন এর দলিলপত্র আমরা চেক করি, বা যে প্রপার্টি কেনে তার নামে প্রপার্টি রেজিস্টার করা হয়। কিন্তু এই বিলের ক্ষেত্রে প্রপার্টি ওয়াকআপ করে দিলে সেই প্রপার্টির দলিল আর চেক করা হয় না। আমরা জ্ঞানব্যাপী মন্দিরের ক্ষেত্রেও দেখেছি যে হিন্দু পক্ষ যখন দাবি করেছিল এই মসজিদের আগে হিন্দু মন্দির ছিল, কিন্তু এই ওয়াকআপ আইনে যেহেতু সেটা বছরের পর বছর মসজিদ ছিল, তাই সেই সম্পত্তি কার ছিল সেই বিষয়কে না দেখে সরাসরি ওয়াকআপ বোর্ড তার কন্ট্রোলে নিয়ে নেয়। আর একবার এই প্রপার্টি ওয়াকআপ হলে আর ফেরত নেওয়া যায় না। কিন্তু এই নতুন আইনে এই কনসেপ্টকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে শুধুমাত্র অফিসিয়াল ডিক্লারেশন এর পরেই প্রপার্টি ওয়াকআপ হবে, তার আগে নয়। গভর্নমেন্ট ল্যান্ড অ্যামেন্ডমেন্ট, এই রিপোর্টে বলা হয় যে ওয়াকআপ বোর্ড হাজারো গভর্নমেন্ট ল্যান্ড প্রপার্টি ক্লেমস করে রেখেছে, যার কারণে ইনফ্রাস্ট্রাকচার, হাইওয়ে, রেলওয়ের প্রচুর কাজ স্থগিত রয়েছে। কিন্তু এই অ্যামেন্ডমেন্টের পর গভর্নমেন্টের যে কোনো জমি, গ্রামের জমি বা শহরের জমি বা মাঠ হোক, যদি সেই জমির দলিল নাও থাকে তবু সেই ল্যান্ডগুলিকে আর ওয়াকআপ হিসেবে ঘোষিত হবে না। আর এই সমস্ত ল্যান্ডগুলিকে ভেরিফাই করার জন্য ডিস্ট্রিক্ট কালেক্টরকে ওনারশিপ পাওয়ার দেওয়া হয়েছে। যদি সেই ল্যান্ডগুলির ওনারশিপ পাওয়া না যায় তবে সেই প্রপার্টিগুলো ওয়াকআপ প্রপার্টি থেকে বাতিল করা হবে এবং সেই প্রপার্টিগুলোকে গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে যুক্ত করা হবে। এবং এই কাজটি করার জন্য স্টেট গভর্নমেন্ট একজন সার্ভে কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং তিনি সেখান থেকে কোনগুলি প্রপার্টি ওয়াকআপ বোর্ডের আর কোনগুলি গভর্নমেন্টের সেগুলি বিচার করবে। এরপর সেই সম্পত্তিগুলিকে ভাগ করার পর স্টেট গভর্নমেন্টের কাছে 1 বছর সময় থাকে সেই সম্পত্তিগুলিকে চ্যালেঞ্জ করার। কিন্তু এই ওয়াকআপ প্রপার্টিগুলোকে শুধুমাত্র ওয়াকআপ ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করা যায় এবং সেখানে ফুল এবং ফাইনাল ডিসিশন থাকে ওয়াকআপ ট্রাইব্যুনাল এর, আর সেখানে জেতার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু এই নতুন আইনের মাধ্যমে ওয়াকআপ ট্রাইব্যুনাল এর পাশাপাশি 90 দিনের মধ্যে ওয়াকআপ প্রপার্টিগুলোকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করা যাবে। এবং 1963 সালে লিমিটেশন প্রসেস এর মাধ্যমে ওয়াকআপ প্রপার্টি শুধুমাত্র 1 বছরের মধ্যে ওয়াকআপ ট্রাইব্যুনালে ক্লেমস করতে হবে, অন্যথায় 1 বছরের মধ্যে না করলে সেটি ওয়াকআপ হিসেবে যুক্ত হবে। যেখানে সাধারণ মানুষের প্রপার্টি ইললিগালি অকুপাইড হলে 12 বছর অবধি সময় থাকে ক্লেমস করার, আর গভর্নমেন্টের প্রপার্টি ইললিগালি অকুপাইড হলে সময় থাকে 30 বছর, সেখানে এই 1963 লিমিটেশন অ্যাক্টে 100 বছরের পুরনো সম্পত্তিকেও ওয়াকআপ হিসেবে ঘোষণা করতে পারে এই ওয়াকআপ বোর্ড। আর এই কনসেপ্টকেই পুরোপুরি নতুন আইনে বাতিল করে দেওয়া হয়। এবং এই নতুন আইনে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে উমেন্স রাইট সম্পর্কে বলা হয়। এখানে ওয়াকআপ সম্পত্তিকরণ করার আরেকটি কনসেপ্ট হলো ওয়াকআপ আলাল ওলাত, অর্থাৎ যদি কোনো পরিবারের বংশ শেষ হয় তবে সেই সম্পত্তিগুলো ওয়াকআপ হিসেবে ঘোষিত হবে। আর এই সম্পত্তিগুলোকে ক্লেম করার দাবি শুধুমাত্র বিবাহিত মহিলাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু এই নতুন আইনের মাধ্যমে তাদের কন্যাদেরও ইকুয়াল প্রপার্টি রাইটস এর দাবি দেওয়া হয়। আগে শুধুমাত্র মুসলিমরাই ওয়াকআপ বোর্ডে যুক্ত ছিল, কিন্তু এখন নতুন আইনে 2 জন নন মুসলিম ওয়াকআপ বোর্ডে ও ওয়াকআপ কাউন্সিলে যুক্ত হতে পারবে এবং এর পাশাপাশি কম্পালসারি 2 জন মুসলিম মহিলা এই ওয়াকআপ বোর্ডে যুক্ত থাকবে। তার পাশাপাশি এই ওয়াকআপ ট্রাইব্যুনালে আগে ছিল একজন মুসলিম ল এক্সপার্ট, কিন্তু এই নতুন আইনে মুসলিম ল এক্সপার্টকে সরিয়ে দিয়ে তার জায়গায় একজন ফর্মার ডিস্ট্রিক্ট কোর্ট জাজকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। বন্ধুরা, এই বিলটি যতটা ধর্মীয় কারণের জন্য, তার থেকেও ইন রিয়ালিটি এটি একটি প্রপার্টি ম্যানেজমেন্ট বিল ছিল। এরপর এই বিলটিকে সরাসরি সুপ্রিম কোর্টে 65টি পিটিশনে চ্যালেঞ্জ করা হয় এবং 6টি রাজ্য সাংবিধানিকভাবে এই বিলটিকে সমর্থন জানায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।